স্টার্ট করিস। এর লাস্ট ক্লাসে যেটা লাস্ট আমাদের টপিক ছিল সব অ্যাসিডের মধ্যে ইরিগেশন ও বইয়ের পর সব অ্যাসিডের মধ্যে কি কমন ছিল না, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা অ্যানালিটিক্যাল কোশ্চেন এগুলো দেয়। সব অ্যাসিডের মধ্যে কি কমন, হোয়াট ডু অল অ্যাসিডস হ্যাভ ইন কমন? হাইড্রোজেন আয়ন। এটা তোমার স্ট্রং অ্যাসিড হোক, উইক অ্যাসিড হোক, হাইড্রোজেন আয়ন কিন্তু থাকতেই হবে। হাইড্রোজেন আয়ন ছাড়া অ্যাসিড হয় না। করেছিলাম না এর আগের দিন? তা যেমন ধরো, কিন্তু একটা অ্যাসিড কি এমনি এমনি হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে? অ্যাসিডকে কিভাবে ট্রিট করলে ওটা আয়োনাইজড হবে? ওয়াটারের মধ্যে দিলে, তাই কি না? এই যে HCl কে জলের মধ্যে, AQ মানে জলের মধ্যে দিলে তখন H+Cl- হয়ে যাবে। আর আমি বলেছিলাম H+টা আর একা একা থাকে না, H+টা কার সাথে যেন লেগে যায়, ওয়াটার মলিকিউলের সাথে লেগে যায়। ওয়াটার মলিকিউলের সাথে লেগে কি হয়ে যায়? H3O+, হাইড্রোনিয়াম আয়ন। এটাও মনে রাখো কিন্তু। হাইড্রো এগুলা মানে কিছুই বাদ রাখে না বোর্ড এক্সামে। কোনবার কোনটা দেয় কোনো ঠিক নাই। এই হাইড্রোনিয়াম আয়ন দিয়েও কোশ্চেন এসছে। তারপরে হচ্ছে মানে সবই দেয়, মানে কিছু বাদ দিতে পারছি না এরকম। হাইড্রোনিয়াম আয়ন দিয়েও সেই জন্য দেখো না, মানে আমার যে আন্ডারলাইন করা যেগুলো, আমি পরপর সবই তো আর আন্ডারলাইন করা যায় না, কিন্তু যেখান থেকে কোয়েশ্চেন এসছে আমার এগুলো আন্ডারলাইন করা, কিন্তু আন্ডারলাইন করেও দেখা যাচ্ছে কি যে সবই প্রায় করতে হচ্ছে। কিন্তু হাইড্রোজেন থাকলে অ্যাসিড মানে হাইড্রোজেন থাকবে, কিন্তু হাইড্রোজেন থাকলেই যে আবার অ্যাসিড হবে ওটাও আবার কোনো ম্যাটার করে না। যেমন গ্লুকোজ, এই যে গ্লুকোজ, গ্লুকোজ এর মধ্যে তো হাইড্রোজেন আছে, তবুও এটা অ্যাসিড না কেন? বলো কেন অ্যাসিড না? এর আগের দিন বুঝাইছিলাম তো। কেন অ্যাসিড না? গ্লুকোজ এর মধ্যে হাইড্রোজেন আছে, তবুও এটা অ্যাসিড না কেন? হুম? হ্যাঁ, এটাকে জলের মধ্যে দিলে হাইড্রোজেন আয়ন হবে। ঠিক আছে, ওটা ওর গ্লুকোজ গ্লুকোজই থাকবে। হাইড্রোজেন ওটা স্প্লিট হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে না। তো এটা থেকে এবার আমরা যেটা মানে পরের টপিকে আসবো, হ্যাঁ, এখান থেকে যে আমরা পরের যে টপিকে আসবো সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের কনসেপ্ট। তো স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের কনসেপ্ট চ্যাপ্টারটা শুরুতে একটা ছিল যে স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে মিনারেল অ্যাসিড, HCl, H2SO4, নাইট্রিক অ্যাসিড। আর উইক অ্যাসিড হচ্ছে অর্গানিক অ্যাসিড, যেগুলো ফ্রুট, ভেজিটেবলস এগুলোর মধ্যে যে অ্যাসিড থাকে ওগুলো অত স্ট্রং হয় না। এবার ব্যাপারটা হচ্ছে যে তার পিছনের কেমিস্ট্রিটা কি, কেন HCl স্ট্রং অ্যাসিড, হাতে পড়লে হাত পুড়ে যায়। আর কেনই বা মনে করো সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে যেটা থাকে ওটা কেন উইক অ্যাসিড, তার পিছনের কেমিস্ট্রিটা কি? ব্যাপারটা হচ্ছে যে অ্যাসিড মানে হাইড্রোজেন আয়ন থাকবে। এবার যেই অ্যাসিড জলে দিলে যত বেশি হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে সে তত স্ট্রং। আর যেই অ্যাসিড জলে দিলে যদি কম হাইড্রোজেন আয়ন প্রডিউস করে সেই অ্যাসিড তত উইক। তার মানে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো জলে দিলে জলের সাথে এরা একেবারে ইমিডিয়েটলি স্প্লিট হয়ে প্রচুর হাইড্রোজেন আয়ন প্রডিউস করে, তাই এটা স্ট্রং অ্যাসিড। কিন্তু লেবুর রস মানে সাইট্রিক অ্যাসিড, ট্যামারিন মানে টার্টারিক অ্যাসিড, এগুলো অ্যাসিটিক অ্যাসিড, এগুলোকে জলে দিলে অত বেশি হাইড্রোজেন আয়ন প্রডিউস করে না। তো এবার প্রথমে আগে দেখি যে অ্যাসিড, যে হাইড্রোজেন আয়ন যে আছে তার একটা অ্যাক্টিভিটি, অ্যাসিডের মধ্যে যে আয়ন আছে তার একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা এই যে ধরে নাও দুটা বিকার নিলা, এরকম দুটো সেট আপ বানালা। একটাতে অ্যাসিড নিলাম, ডাইলিউট করা অ্যাসিড মানে জলের মধ্যে অ্যাসিড নেওয়া। আর একটাতে গ্লুকোজ নিলাম। ঠিক আছে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে হয়ে গেল তোমার HCl, আর গ্লুকোজ মানে হয়ে গেল C6H12O6। তারপরে তুমি একটা সার্কিট বানালা। একটা তুমি ক্যাথোড নিলা, একটা অ্যানোড নিলা, তার দিলা, একটা এখানে ব্যাটারি নিলা পাওয়ার সোর্সের জন্য, সুইচ দিলা, একটা বাল্ব কানেক্ট করে দিলা। তো দেখা যাবে কি যে
যেটার মধ্যে অ্যাসিড আছে, সেই অ্যাসিড সলিউশনটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে আর বাল্বটা জ্বলছে। কিন্তু যেটার মধ্যে গ্লুকোজ আছে, ওটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে না, আর তাই বাল্বটা জ্বলছেও না। বলতো যেই লিকুইড বা যেই সলিউশন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সেই সলিউশনকে কি বলে? যে এমন একটা লিকুইড যে ইলেকট্রিসিটি দেখো এখানে দুটো ইলেকট্রোডের মাঝখানে তো তারের কানেকশন নেই, হ্যাঁ কি না? আছে কি? নেই। তাহলে এই ইলেকট্রিসিটিটা এইখান থেকে এখানে গেল কি করে তার ছাড়া? ইলেকট্রিসিটিটা গেল কি করে? কারণ এই যে সলিউশনটা কন্ডাক্ট করছে, ওটাই তো বুঝালাম, যে সলিউশন এখানে ইলেকট্রিসিটিটাকে কন্ডাক্ট করে এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটিটা সার্কিটটা কমপ্লিট হচ্ছে, বাল্বটা গ্লো করছে। ফিজিক্সে পড়েছে তো, ইলেকট্রিসিটি সার্কিট ফার্কিট এগুলো তো আছে। তো এখানে আমি কোয়েশ্চেনটা করলাম এটা মানে আউট অফ দা কনটেক্সট কোয়েশ্চেন, যে যেই সলিউশন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে সেই সলিউশনকে কি বলে? না, বলো। ইলেকট্রোলাইটস জানে তাও বলবে না, ওগুলোকে ইলেকট্রোলাইট বলে। তো ব্যাপারটা হচ্ছে যে HCl এর সলিউশন ইলেকট্রোলাইট, কিন্তু গ্লুকোজের সলিউশন ইলেকট্রোলাইট না কেন? এটা অলরেডি তোমাদেরকে বলেছি, যে HCl কে জলের মধ্যে দিলেই এটা কি হয়ে যায় জানো? H+, Cl-। এগুলো কি? এগুলো হচ্ছে চার্জড পার্টিকেল। আর চার্জড পার্টিকেল কে কি বলে? আয়নস। আর আয়নস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, সেই জন্য HCl এর সলিউশনটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারলো, বাল্বটা গ্লো করলো। কিন্তু তাহলে তো স্যার গ্লুকোজের মধ্যেও তো হাইড্রোজেন আছে, তাহলে ওইটা অ্যাসিডের মতো কেন বিহেভ করছে না? এটা অ্যান্সার অলরেডি জানো। কারণ কি, গ্লুকোজ জলের মধ্যে দিলেও ওটা স্প্লিট হয়ে হাইড্রোজেন আয়ন, মানে কোনো আয়নই এখানে বানাবে না, সেই জন্য এখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে না, বাল্বটা গ্লো করছে না। তাহলে এখান থেকে কি বুঝলাম, যে হ্যাঁ, অ্যাসিড জলের মধ্যে দিলে আয়োনাইজড হয়ে যায়। H+ আয়ন তো তৈরি করবে, ওটা কমন, আর যেটা তোমার নন মেটাল আছে ওটা নেগেটিভ আয়ন তৈরি করবে। তো এইটা সেই জন্য অ্যাসিড সলিউশনকে ইলেকট্রোলাইট বলে। তো এটা হচ্ছে এখান থেকে এক্সপেরিমেন্টটা, কিন্তু দেখো এগুলা এক্সপেরিমেন্ট প্রচুর দেয়। এখান থেকে এত অবধি আমাদের কনক্লুশন কি দাঁড়ালো, যে কনক্লুশন এই যে এখানে হচ্ছে কনক্লুশন দেওয়া আছে। না, এখানে না তো, কনক্লুশনটা এখানে, এখানে একটা দেওয়া আছে, এই যে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন টেকেন ইন দা বিকার কন্ডাক্ট ইলেকট্রিসিটি। হুম, দেওয়া আছে না? হ্যাঁ, লাস্টের দিকে দেওয়া থাকবে। তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, তুমি সালফিউরিক অ্যাসিড নাও, সালফিউরিক অ্যাসিড নিলে কি কি আয়ন প্রডিউস করবে বলো তো? ভ্যালেন্সি জানা থাকলে ঠিকই বলতে পারবা। টু, 2H+, আজকে পাঠিয়ে দিই। 2H+ আর SO4 কি হবে বলো তো? 2-। সালফেটের ভ্যালেন্সি 2। তো তাহলে এখানেও আয়ন প্রডিউস হচ্ছে। কিন্তু তুমি 5 নাম্বার কনক্লুশনে চলে আসো। 5 নম্বরে লেখা আছে তুমি যদি গ্লুকোজ নাও, ওখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে না। গ্লুকোজ বাদ দিও, তুমি যদি অ্যালকোহলও নাও তাহলেও ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে না, যদিও এদের মধ্যে হাইড্রোজেন আছে। কেন হবে না? কারণ এরা আয়ন প্রডিউস করে না জলে দেওয়ার জন্য। তো এবার এটার উপরে বেস করে আমরা বলবো যে অ্যাসিড ইলেকট্রিসিটি কেন কন্ডাক্ট করে, যে অ্যাসিড কন্ডাক্ট ইলেকট্রিসিটি ডিউ টু দ্য পার্সেন্টেজ অফ প্রেজেন্স অফ চার্জড পার্টিকলস কল্ড আয়নস ইন ইট। এখান থেকে এত অবধি। কিন্তু গ্লুকোজ টুকোজ এটা কেন করবে না? কারণ গ্লুকোজ সলিউশন এন্ড অ্যালকোহল সলিউশন ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ আয়নস, লেখা আছে। এখান থেকে এত অবধি দুটা কনক্লুশন এই এক্সপেরিমেন্ট। বলো এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, বুঝে যেতে হবে। এবার চলে আসো, স্যার ডিস্টিলড ওয়াটার কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? ডিস্টিলড ওয়াটার মানে পিওর H2O, মানে মিনারেল ওয়াটার না। মিনারেল ওয়াটারের মধ্যে তো মিনারেলস থাকে, মিনারেলস কিন্তু মেটাল হয়। যেমন মনে করো সোডিয়াম, পটাশিয়াম, এগুলো। এই যে আমরা মিনারেল ওয়াটার যে খাই, ওটাকে মিনারেল ওয়াটার কেন? কারণ ওর মধ্যে আমাদের বডির জন্য প্রয়োজনীয় মিনারেলস গুলো অ্যাড করা থাকে, সেই জন্য ওটাকে মিনারেল ওয়াটার।
মিনারেল বা কি কি মিনারেল হতে পারে আমাদের জলের মধ্যে? আমাদের পটাশিয়াম থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে। এগুলো কিন্তু আয়োনাইজড হয়। কিন্তু ডিস্টিল ওয়াটার মানে কি, মিনারেলস কোনো কিছুই থাকবে না, পিওর H2O। এবার পিওর H2O কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কারণ এটার মধ্যে এটা কোনো আয়ন থাকে না এর মধ্যে। এটা হয়ে গেল। কিন্তু স্যার আমি তো দেখেছি অনেক সময়, আচ্ছা দাঁড়ান, রেইন ওয়াটার তো আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলো, মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ইলেকট্রিকের পোল ওখানে পড়ে আছে, বৃষ্টি ওখানে পা রেখে অনেকে ইলেকট্রোকিউট ইলেকট্রোকিউট হয়ে মারা গেল। তো জল যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে না পারে তাহলে রেইন ওয়াটার কেন পারছে? এবার হ্যাঁ, রেইন ওয়াটার পিওর না। যেমন ধরে নাও, আমি বলছি, ধরে নাও এটা হচ্ছে রেইন ওয়াটার H2O। আগে রেইন ওয়াটার দিয়ে শুরু করা যাবে না, আমি ইয়ে দিয়ে শুরু করি। আমাদের অ্যাটমসফিয়ারে অনেক রকমের গ্যাস আছে, ধরে নাও নাইট্রোজেন আছে। নাইট্রোজেন এবার যখন বিদ্যুৎ চমকায় তখন নাইট্রোজেন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রেট তৈরি করে, নাইট্রাইট তৈরি করে NO2। এই নাইট্রাইট আরো অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রেট তৈরি করে NO3। এই NO3 এই NO3 বৃষ্টির জলের সাথে অ্যাড হয়ে যায়, মনে করো রেইন ওয়াটারের সাথে H2O এর সাথে অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে বানালো হচ্ছে, বলো তো এটা কি? নাইট্রিক অ্যাসিড। কি হয়ে গেল এটা? নাইট্রিক অ্যাসিড। এবার এই অ্যাসিডটা রেইন ওয়াটারের সাথে মিশে আছে, নাকি না? অ্যাসিডটা রেইন ওয়াটারের সাথে মিশে আছে। এবার জলের মধ্যে অ্যাসিড দিলে অ্যাসিড কি হয়ে যায় তোমার? না না, জলের মধ্যে অ্যাসিড দিলে ওটা ডাইলিউট হয়ে ওটা আয়োনাইজড হয়ে যায়। কি আয়ন তৈরি করবে? H+ NO3 মাইনাস। তাহলে হলো রেইন ওয়াটারের মধ্যে এরকম করে অ্যাসিড তৈরি হয়ে রেইন ওয়াটারটার মধ্যে আয়নস ঢুকে গেল। বুঝলা কথাটা? সেই জন্য রেইন ওয়াটার ইলেকট্রিসিটি কনভার্ট। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, নাইট্রোজেন না নিয়ে কার্বন ডাই অক্সাইড নিয়ে নাও, CO2। এটা তোমার রেইন ওয়াটারের সাথে রিয়াক্ট করে H2CO3। এটা কোন অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। এটাও যখন এই যে জলের মধ্যে ঢুকে গেল মানে আরো জলের সাথে অ্যাড হলো মানে এটাও আয়নাইজড হয়ে 2H+CO3 2- হয়ে গেল, আয়োনাইজড হয়ে গেল। তুমি অন্য আরেকটা গ্যাস বলি, মনে করো সালফার। সালফার তোমার প্রথমে অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে বিদ্যুতের মানে থান্ডারের এনার্জি দিয়ে, ওটা হয়ে যাবে সালফার ডাই অক্সাইড SO2। সালফার ডাই অক্সাইড আরো অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, ওটা করে হয়ে যাবে SO3। এবার এই SO3টা যখন জলের সাথে রিয়াক্ট করবে, H2O ওর সাথে যখন রিয়াক্ট করবে তখন হয়ে যাবে H2SO4। কি হয়ে গেল এটা? সালফিউরিক অ্যাসিড। এবার এই সালফিউরিক অ্যাসিডটা আয়োনাইজড হয়ে যায় H2H+SO4 2- হয়ে গেল, রেইন ওয়াটারটা আয়োনাইজড। বুঝতে পারছো? এই কারণে রেইন ওয়াটার কিন্তু ইলেকট্রিসিটি আবার কন্ডাক্ট করতে পারে, কিন্তু ডিস্টিল ওয়াটার পারে না। এই যে এখানে আহ কার্বন ডাই অক্সাইডের যেটা ইয়ে রিয়াকশন ওটা এখানে দেওয়া আছে, H2CO3। এটা দেওয়া আছে, কোনটা বলো তো? এই যে এই সেকেন্ডেরটা মনে হয়, এই যে এটা, এটা দেওয়া আছে, এটা একটু লিখে নাও। N2+O2 একটা কম্বিনেশন রিঅ্যাকশন। হুম হুম। কিন্তু এটা তো হিট প্রডিউস করে, মানে হিট প্রডিউস করে না। হুম। তাহলে ওটা সব কম্বিনেশন এক্সোথার্মিক। কম্বিনেশন রিঅ্যাকশন এক্সোথার্মিক ছিল নাকি? নাকি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এক্সোথার্মিক ছিল? কম্বিনেশন, কম্বিনেশনে সব রিঅ্যাকশন করছে না, না, সবগুলো না। এক্সোথার্মিক মানে কি, এনার্জি রিলিজ করবে, মানে প্রডিউস করবে।
না, এখানে তো এনার্জি উল্টা অ্যাবসর্ব হচ্ছে, ইলেকট্রিসিটি। যাই হোক, এটা লিখে নাও CO2 + H2O H2CO3। এটা ব্যালেন্সডই আছে। বইতে নাও, বইতে বইতে ওই বইয়ের ওই মানে প্যারাটার লাস্টে লেখো। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। এই যে এখানে এই জায়গাটায় লেখো, H2O + CO2 দিয়ে H2CO3, এটাকে ফার্দার ডিকম্পোজ করতে পারো। 2H + CO3 2- আয়নস। ঠিক আছে, তো এবার আহ, একটা এক্সপেরিমেন্ট এবার আমরা দেখব। তুমি হচ্ছে আগে এক্সপেরিমেন্টটা বোঝো, তারপরে আমি হেডিংটা বোঝাচ্ছি। তুমি একটা অ্যাসিড নাও, পুরো কনসেন্ট্রেটেড একটা অ্যাসিড নাও, H2SO4। আর তুমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নাও, H2SO4 আর সোডিয়াম ক্লোরাইড। H2SO4 আর সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইড মানে NaCl + H2SO4। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা যখন হবে, এই H2SO4টা পুরো কনসেন্ট্রেটেড, মানে এখানে কোনো জল নেই। আর NaCl তো লবণ। তাহলে এখানে মেটাল হচ্ছে সোডিয়াম, এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তাই কি না? সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তাহলে হয়ে গেল Na আর SO4 একসাথে থেকে যাবে। SO4 এর ভ্যালেন্সি 2, তাহলে হয়ে গেল Na2SO4। আর হাইড্রোজেনটা চলে আসবে N এর জায়গায়। তাহলে হাইড্রোজেনটা যদি N এর জায়গায় চলে আসে, তাহলে হাইড্রোজেনটা কার সাথে লেগে গেল? ক্লোরিন। তাহলে হয়ে গেল HCl। এই HClটা হচ্ছে গ্যাস। স্যার, HCl মানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড আবার গ্যাস কি করে হবে? এখানে এই HClটার মানে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এটার নাম কি? হাইড্রোজেন ক্লোরাইড। এটা কিন্তু অ্যাসিড না। তাহলে তুমি একটা টেস্ট টিউব নিলা, এটার মাউথটাকে সিল করা থাকতে হবে। এখান থেকে একটা টিউব এরকম করে বের করা থাকবে। আর এইটার মধ্যে নেওয়া আছে H2SO4। আর এখানে এখানে নেওয়া আছে NaCl। NaCl, তাহলে এই রিয়াকশনে কোন গ্যাস প্রডিউস হচ্ছে? কোন গ্যাস প্রডিউস হচ্ছে? HCl গ্যাস। তাহলে এখান থেকে HCl গ্যাসটা এখান দিয়ে বেরোবে, বুঝলা? HCl গ্যাসটা এখান দিয়ে বেরোবে। এবার তুমি যদি এখানে একটা ব্লু লিটমাস রাখো, এখানে যদি একটা ব্লু লিটমাস রাখো, তাহলে HCl আমরা এতদিন ধরে চিনেছি HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ওটা ব্লু লিটমাসকে, অ্যাসিড তো ব্লু লিটমাসকে কি করে দেওয়ার কথা? রেড করে দেওয়ার কথা। এবার এই ব্লু লিটমাসটা হচ্ছে ড্রাই, মানে এর মধ্যে কোনো জল নেই। কিন্তু হবে কি যে এই ড্রাই ব্লু লিটমাসের, এই ড্রাই ব্লু লিটমাসের কালারের কোনো চেঞ্জ হবে না। এটা আবার কেমন হলো স্যার? HCl তো অ্যাসিড, কেন কালারটা চেঞ্জ হবে না? রেডে কেন চেঞ্জ হবে না? এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার তুমি এই সেম এক্সপেরিমেন্ট করবা, কিন্তু এখন ড্রাই ব্লু লিটমাস না নিয়ে তুমি ওয়েট, মানে একটু জলে ভিজানো ব্লু লিটমাস নিবা। ওয়েট ব্লু লিটমাস নিলে দেখবা কালারটা রেড কালার আবার হয়ে যাচ্ছে। তাহলে ওয়েট কথাটার মানে কি? কিসের প্রেজেন্স? ওয়াটারের প্রেজেন্স। তাহলে ওয়াটারের অ্যাবসেন্সে HCl অ্যাসিডিক বিহেভিয়ার শো করলো না,
আর ওয়াটারের প্রেজেন্সে আবার HCl অ্যাসিডিক বিহেভিয়ার শো করলো, তার কারণটা কি? বলো। হাইড্রোজেন যখন ওয়াটারের সাথে কম্বিনেশন করে তখনই তো হাইড্রোজেন আয়ন ইয়ে করে। হ্যাঁ, 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 এখানে যে HCl টা তৈরি হলো, এই HCl টা ছিল গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এবার এই গ্যাসটা যখনই ওয়াটারের কন্ট্যাক্টে আসবে, তখনই HCl স্প্লিট হয়ে যায়। স্প্লিট হয়ে কি কি হয়ে যাবে? H+Cl-। আর H+ আয়ন থাকলে তখন আমি বলবো যে হ্যাঁ এটা তাহলে অ্যাসিড। তাহলে ওয়াটার যদি না থাকে তাহলে অ্যাসিডিক বিহেভিয়ার শো করতে পারে না। ওয়াটারের প্রেজেন্সেই একমাত্র অ্যাসিডিক বিহেভিয়ার শো হয়, কারণ ওয়াটারই থাকার জন্যই অ্যাসিডটা স্প্লিট হয়ে হাইড্রোজেন আয়ন প্রডিউস করে। যতক্ষণ না এমনি ড্রাই HCl গ্যাসের মধ্যে কিন্তু H+Cl- হয়ে থাকে না, এটা এমনি নর্মাল কম্বাইন হয়ে HCl হয়ে থাকে। ওয়াটারের প্রেজেন্সে HCl টা যখন স্প্লিট হলো, H+ আর Cl- যখন হলো, তখন এর কালারটা চেঞ্জ হয়ে রেড হবে। তার মানে অ্যাসিডিক বিহেভিয়ারটা ওয়াটারের প্রেজেন্সে শো করছে, ওয়াটারের অ্যাবসেন্সে শো করবে না। তাই দেখো হেডিংটা কি লেখা আছে? Acids do not show acidic behavior in the absence of water. ওখানে যে HCl টা, ওটা তো গ্যাস, ওটা তো অ্যাসিড না, ওটা ড্রাই HCl গ্যাস। এখান থেকে মার্ক করবা যে অ্যাসিডস প্রডিউস হাইড্রোজেন আয়ন অনলি ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার। আর হাইড্রোজেন আয়ন প্রডিউস করলেও অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে। So in the absence of water, substance will not form hydrogen ion and hence will not show its acidic behavior. এক্সপেরিমেন্টটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যার হুম। এনসিএল গ্যাস তাহলে নয়েজ রিপ্লেস করে যখন ইউজ করা তখনই HCl গ্যাসটা হয়ে গেল HCl অ্যাসিড, H+Cl-। বুঝলা? তখনই ওটা অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে। তো একটা টেস্ট টিউব নিলাম, কনসেন্ট্রেটেড H2SO4 সোডিয়াম ক্লোরাইড। আর কেমিক্যাল রিঅ্যাকশনটা বইতে লেখা নেই, কিভাবে HCl গ্যাস তৈরি হচ্ছে লিখে নিতে পারো। NaCl প্লাস H2SO4 প্রডিউস করবে HCl গ্যাস প্লাস NaHSO4। NaHSO4 এর নাম হচ্ছে সোডিয়াম বাই সালফেট বা সোডিয়াম হাইড্রোজেন সালফেট। এই জায়গাটায় একটু কেমিক্যাল রিঅ্যাকশনটা আমি ভুল লিখেছিলাম। এখানে Na2SO4 হবে না, এখানে হবে হচ্ছে তোমার NaHSO4। হ্যাঁ, তাহলে এবার দেখো ব্যালেন্সটা ঠিক হবে। যাই হোক, এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্নে HCl যেটা তৈরি হচ্ছে ওটা গ্যাস, ওয়াটারের অ্যাবসেন্সে ও অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে না। তাই ড্রাই ড্রাই ব্লু লিটমাস পেপার যখন দেওয়া হচ্ছে তখন নো চেঞ্জ। কিন্তু যখনই HCl গ্যাসটা এখানে দেখো ময়েস্ট ব্লু লিটমাস পেপারের কন্ট্যাক্টে আসলো, HCl টা স্প্লিট হয়ে H+Cl- তৈরি করলো, মোট কথা হাইড্রোজেন আয়ন তৈরি করলো, তখন ওই অ্যাসিডিক বিহেভিয়ার শুরু করবে। তখন দেখো টার্নস রেড ইন HCl গ্যাস। এটা কে বুঝতে পারলো না বলো? না বুঝতে পারলে বলো, এগুলো কিন্তু বাড়িতে গিয়ে প্রবলেম হবে। যদিও রেকর্ড হচ্ছে, তো মাঝখানে গন্ডগোল হয়ে গেলে গেল। তো এটা হচ্ছে এখান থেকে এত অব্দি হচ্ছে তোমার এক্সপেরিমেন্টটা শুরু থেকে। আর এক্সপ্লানেশনটা এখানে শুরু থেকে স্টেপ নাম্বার 1 থেকে করো, এই যে এখান থেকে করো।
তো এটার এক্সপ্লেনেশন কিন্তু এই যে এটা যে ড্রাই এইচসিএল গ্যাস, ওর মধ্যে কি থাকে না, এই যে দেখো কি লেখা থাকে না, হাইড্রোজেন আয়ন থাকে না, সেই জন্য অ্যাসিডিক বিহেভিয়ার শো করছে না, ডাজ নট শো অ্যাসিডিক বিহেভিয়ার। কিন্তু সেই জন্য কালারটাও চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই এইচসিএল গ্যাস ওয়াটারের সাথে ডিজলভ হলো, এই যে এইচসিএল ডিজলভ ইন ওয়াটার, তখনই এই যে হাইড্রোজেন আয়ন প্রডিউস করলো, আর তখনই ও অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে। ড্রাই এইচসিএল গ্যাস কেন করে না এখান থেকে এত অবধি, আর ওয়েট লিটমাস পেপারের কন্ট্যাক্টে এসে কেন কালারটা চেঞ্জ করছে, ওটা এখান থেকে, ওটা এখান থেকে এই যে এতটা। আচ্ছা, এই এইচ প্লাস আয়নটা সঙ্গে সঙ্গে কার সাথে আবার লেগে যাবে? এইচ টু ওর সাথে লেগে যাবে। এইচ টু ওর সাথে লেগে গেলে H3O+, মানে কি তৈরি করবে? হাইড্রোনিয়াম আয়ন। এটাও কিন্তু মাথায় রেখো। তো এবার এই কনসেপ্ট থেকে এবার আমরা আসি, তো মোট কথা যে অ্যাসিড মানে হাইড্রোজেন আয়ন থাকতেই হবে, বা আবার ওয়াটারের প্রেজেন্সে এটা হতে হবে, কারণ ওয়াটার ছাড়া তোমার হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে না। এটার উপরে বেস করে আমরা চলে আসি স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড। কেন মিনারেল অ্যাসিড স্ট্রং, কেন অর্গানিক অ্যাসিড উইক? তার কারণ হচ্ছে মিনারেল অ্যাসিডকে জলের মধ্যে দিলে যে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে তার অ্যামাউন্ট অনেক বেশি। অর্গানিক অ্যাসিডকে দিলেও করবে। এই যে ধরুন না অর্গানিক অ্যাসিড CH3COOH, এটা যখন স্প্লিট করবে CH3COO- এই যে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে, কিন্তু তার অ্যামাউন্টটা অনেক কম। আর এখানে দেখো আহ, একটা জিনিস করেছে, যে HCl যখন স্প্লিট হচ্ছে ওয়ান ডাইরেকশনাল অ্যারো, কিন্তু CH3COOH যখন ওয়াটারের মধ্যে আয়োনাইজড হচ্ছে বাই ডাইরেকশনাল অ্যারো। বাই ডাইরেকশনাল অ্যারোটার কথাটার মানেটা হচ্ছে CH3COOH কমপ্লিটলি স্প্লিট হচ্ছে না, ইনকমপ্লিটলি স্প্লিট হচ্ছে, তার জন্য এইচ প্লাস আয়নও এখানে কম তৈরি হচ্ছে। আর ওখানে ওয়ান ডাইরেকশনাল অ্যারো মানে HCl টা পুরোটাই মানে স্প্লিট হয়ে যায় গিয়ে প্রচুর হাইড্রোজেন আয়ন প্রডিউস করছে। তো এরকম যদি সেটআপ বানাও, এই সেটআপটা মনে আছে? উম এই যে এই সেটআপটা, এইরকম সেটআপ বানালা তো শুধু এখানে এ নাম্বারটা নিবা, মানে অ্যাসিড নিয়ে, শুধু ওটা দরকার নাই, এ নাম্বারটা। তো এরকম সেটআপ বানালা তুমি। একটা সেটআপে নিলা হচ্ছে স্ট্রং অ্যাসিড, তুমি একটা সেটআপে নিবা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর আরেকটা সেটআপে নিবা হচ্ছে উইক অ্যাসিড। এই আরেকটা সেটআপে নিবা হচ্ছে উইক অ্যাসিড। দুটোতেই বাল্ব গ্লো করবে, কিন্তু দেখো স্ট্রং অ্যাসিডটাতে ব্রাইটলি গ্লো করছে, আর উইক অ্যাসিডটাতে ডিমলি গ্লো গ্লো করছে। তার কারণ কি? স্ট্রং অ্যাসিড অনেক বেশি আয়ন প্রডিউস করবে, তাই ইলেকট্রিসিটিটা অনেক বেশি কন্ডাক্ট হবে, তাই বাল্বটা ভালো করে গ্লো করবে। কিন্তু এখানে আয়ন, হাইড্রোজেন আয়ন খুব কম প্রডিউস হবে, তাই ইলেকট্রিসিটি অত এফিশিয়েন্টলি পাস করবে না, তাই এখানে লাইটটা ডিমলি গ্লো হবে। ঠিক আছে, তাহলে এখানে মার্কিং গুলো করে নাও। এই এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যান অ্যাসিড উইথ, এই জায়গাটা কমপ্লিটলি আয়োনাইজড বলতেই হবে, পুরো মানে স্প্লিট হয়ে আয়োনাইজড পুরোটা হয়ে যায়। আর এইটা বলতে হবে যে লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন এখান থেকে এত অব্দি। এই যে সিঙ্গেল অ্যারো মানে ওয়ান ডাইরেকশনাল অ্যারো কি ইন্ডিকেট করছে? যে কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যাচ্ছে। তো এটা তারপরে ওগুলো এক্সাম্পল দুটো মার্ক করে রাখো, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আর এখান থেকে মার্ক করো হচ্ছে, আমার মতে এটার মতো এত হিজিবিজি মার্ক করো না, আমি যেইটুকুনি হাইলাইট করে দিচ্ছি ওটাই মার্ক করো। এখান থেকে হচ্ছে এত অবধি। তো স্ট্রং অ্যাসিড, তাই দেখবা মেটাল, তারপরে মেটাল অক্সাইড, মেটাল কার্বনেট, মেটাল হাইড্রোজেন কার্বনেট, এদের সাথে খুব র্যাপিডলি রিয়াক্ট করে। অ্যাসিড মেটালের সাথে রিয়াক্ট করে কোন গ্যাস বানায়?
হাইড্রোজেন গ্যাস বানায়, ওটা খুব তাড়াতাড়ি গরম। অ্যাসিড মেটাল কার্বনেটের সাথে রিয়াক্ট করে বা মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে রিয়াক্ট করে কোন গ্যাস বানায়? কার্বনেট CO3 আর হাইড্রোজেন কার্বনেট HCO3, কোন গ্যাস বানাবে? CO3 দেখেই তো বোঝা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো ওটা খুব ফাস্ট প্রডিউস করবে স্ট্রং অ্যাসিড। অন দি আদার হ্যান্ড, উইক অ্যাসিড যারা পার্শিয়ালি আয়োনাইজড হয়, কমপ্লিটলি আয়োনাইজড হয় না, এখানে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পার্শিয়ালি আয়োনাইজড আর স্মল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন। কারণ এগুলো এগুলোর মধ্যে হাইড্রোজেনের অ্যামাউন্টও কম থাকে, আর এদের মধ্যে বন্ডটা হচ্ছে খুব স্ট্রং থাকে, সেইগুলো গোটা হাইড্রোজেনটা ছাড়তে পারে না একবার। তো অ্যাসিটিক অ্যাসিড একটা এক্সাম্পল দিয়ে দাও। এই যে অ্যাসিটিক অ্যাসিড যে স্প্লিট হচ্ছে তার ইকুয়েশনটা। আর এখানে ডাবল অ্যারো কি ইন্ডিকেট করছে? যে নট আয়োনাইজড ফুললি, মানে পার্শিয়ালি ব্রেক হচ্ছে। তো অ্যাসিটিক অ্যাসিড ছাড়া আরো দুটো এক্সাম্পল নিয়ে রাখো, কার্বনিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, H2SO3 নট H2SO4। আর সেই জন্য এই উইক অ্যাসিড গুলো তোমার মেটালের সাথে রিয়াক্ট করে হাইড্রোজেন আয়ন, মেটাল কার্বনেট বা মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে রিয়াক্ট করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এগুলো অত ভিগোরাসলি তৈরি করবে না, স্লোলি তৈরি করবে, মানে এগুলো অত ভালো রিয়াক্ট করে না। সেই জন্য দেখো উইক অ্যাসিড হচ্ছে উইক ইলেকট্রোলাইট, মানে ওরা ইলেকট্রিসিটি অত ভালো কন্ডাক্ট করতে পারে না, তাই বাল্বটা ধীরে ধীরে মানে অল্প গ্লো করছে। আচ্ছা, এবার চলে আসো, এইখানে একটা ব্যাপার আছে ডাইলিউশন। এখানে একটা ব্যাপার আছে ডাইলিউশন, এখান থেকে এত অবধি এখানে ডাইলিউশনের একটা ব্যাপার আছে। ঠিক আছে, ডাইলিউশনটা মার্ক করো, তারপরে এইখানে আমার এইখানটাতে দেখো। ধরে নাও তোমার কাছে একটা বটল আছে, তোমার কাছে দুটো বটল আছে, দুটো বটলের মধ্যে HCl নেওয়া আছে, দুটো বটলের মধ্যে HCl নেওয়া আছে। একটা HCl হচ্ছে 100% HCl, বটলের গায়ে লেখা আছে। আর একটাতে লেখা আছে মনে করো 20% HCl। ঠিক, 100% HCl মানে টোটালটাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, 0% ওয়াটার, 0% ওয়াটার। আচ্ছা, হান্ড্রেড না নিয়ে আমি 90%। তাহলে কত পার্সেন্ট ওয়াটার হবে? 10% ওয়াটার। আর এখানে HCl 20%, মানে ওয়াটার কত পার্সেন্ট? 80% হচ্ছে ওয়াটার। 80% হলো আমার ওয়াটার। ঠিক। তো এবার দিয়ে আমি এরকম সেট আপ বানালাম, আহ এইরকম একটা সেট আপ বানালাম, দুটা ইলেকট্রোড, এখান থেকে সুইচ দিয়ে দিলাম ব্যাটারি, এখানে একটা বাল্বকে কানেক্ট করে দিলাম, সুইচ অন করে দিলাম ধরে নাও। প্রথমে আমি 90% HCl দিয়ে এক্সপেরিমেন্টটা করলাম, আর পরে আমি 20% HCl দিয়ে এক্সপেরিমেন্টটা করলাম। কোনটাতে বাল্বটা ব্রাইটলি গ্লো করবে, কোনটাতে ডিমলি গ্লো করবে, বলো? 90% HCl এ ব্রাইটলি গ্লো করবে না 20% HCl এ ব্রাইটলি গ্লো করবে? 90%। তাহলে 90% ব্রাইটলি গ্লো করলো, আর 20%-এ ডিমলি লিখে দিলাম, ডিমলি গ্লো করলো। এবার তার কোশ্চেনটা হচ্ছে ওয়াই স্যার, দুটাতেই তো আমি HCl নিয়েছি, HCl তো স্ট্রং অ্যাসিড, তাহলে দুটা কেসেই ব্রাইটলি গ্লো করার কথা, কিন্তু এখানে কি কনসেন্ট্রেশনের ব্যাপার চলে আসলো, তো ডাইলিউশন। এবার ব্যাপারটা এইভাবে বোঝো, ধরে নাও উম এইটা মনে করো হচ্ছে 10% ওয়াটার, এটা মনে 10% ওয়াটার মানে 10টা মনে করো ওয়াটারের মলিকুল, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ওয়াটারের মলিকিউলের মধ্যে কতগুলো HCl এর মলিকিউল থাকবে বলো তো? 10টা যদি ওয়াটারের মলিকিউল হয়, 10% ওয়াটার মলিকিউল মানে 10টা ধরে নিলাম,
তাহলে তার মধ্যে 90% HCl, মানে HCl এর মলিকিউল কতগুলো থাকবে জিজ্ঞাসা করছি। এগুলো মনে করো ব্লু কালার গুলো মনে করো HCl এর মলিকিউল। HCl এর মলিকিউল কতগুলো থাকবে বলো? 90টা থাকবে। আর ওয়াটারের মলিকিউল কটা আছে? মাত্র 10টা। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে তাহলে কনসেন্ট্রেশন কত? এখানে কনসেন্ট্রেশন হচ্ছে তোমার 10-এ 90টা মাল্টিপ্লাই 100, তাহলে কত? 900% কনসেন্ট্রেশন, এত হাই কনসেন্ট্রেশন। এবার তার মানে কি 90টা HCl মানে 90টা হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে, হ্যাঁ কি না? H+Cl- 90টা হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে। মাত্র 10টা জলের মধ্যে 90টা হাইড্রোজেন আয়ন। আর এখানে কেসটা কি হচ্ছে, যে এখানে 80টা H2O এর মধ্যে, 80টা H2O এর মধ্যে মাত্র 20টা HCl। তাহলে এখানে কনসেন্ট্রেশন কত দাঁড়ালো? 104, মানে কত হচ্ছে? মাত্র 25%। মানে এখানে 900%, এখানে 25%। তার মানে এখানে 80টা ওয়াটারের মধ্যে মাত্র 20টা হাইড্রোজেন আয়ন। বুঝলা কথাটা? 20H+ আর 20Cl-। তাহলে কোথায় আয়ন বেশি? 90%-এ আয়ন বেশি না 20%-এ আয়ন বেশি? 90%-এ আয়ন বেশি, তাই ও বেশি ভালো কন্ডাক্ট করবে, তাই ব্রাইটলি গ্লো করবে। যদিও দুটাই স্ট্রং অ্যাসিড, কিন্তু ওটাতে জল বেশি মিশায় দেওয়া হয়েছে। তো জল বেশি মিশায় দেওয়াতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তো কমে গেল, হাইড্রোজেন আয়নের অ্যামাউন্টটা কমে গেল। তাহলে ওটা সেই জন্য ডিমলি গ্লো করবে। তো স্ট্রং অ্যাসিডও, স্ট্রং অ্যাসিডকেও তাহলে উইক বানানো যায় কিভাবে? জল মিশায় মিশায়। তো আর অনেক জল মিশাই দিলে উইক হয়ে গেল। তো এটাই এখানে লেখা আছে যে when concentrated solution of an acid is diluted by mixing water, then concentration of hydrogen ion per unit volume decreases। আমি হিসাবটা দেখায়ও দিলাম। যাই হোক, তোমরা যদি কার্বনিক অ্যাসিডের স্প্লিট হওয়াটা, আর এই যে কার্বনিক অ্যাসিড এই যে এটা, আর সালফিউরাস অ্যাসিডের স্প্লিট হওয়াটা যদি দেখাতে চাও, এখানে লিখে দিয়েছি। কার্বনিক অ্যাসিড H2CO3, HCO3 মাইনাস H প্লাস, আর H2SO3, HSO3 মাইনাস H প্লাস। যেমন এখানে অ্যাসিটিক অ্যাসিডেরটা করা আছে, সেরকম বাকি দুটারও এটা একটু লিখে নিতে পারো। অ্যাসিডের মধ্যে অ্যাসিড দিয়ে দিই। তাহলে তো আরো কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তখন ওটা স্ট্রং আর স্ট্রেংথ আরো বাড়তে থাকবে। হুম। এখন আমি একই অ্যাসিডের সাথে যদি একই অ্যাসিড মিলাই, তাহলে আমি কি রিয়াক্ট করবো? তাহলে রিয়াক্ট, এখন দেখো অ্যাসিডের স্ট্রেংথ আছে আমার, সালফিউরিক অ্যাসিডের স্ট্রেংথ আর নাইট্রিক অ্যাসিডের স্ট্রেংথকে যদি আমি ইয়ে করি, তোমার কম্পেয়ার করি, নাইট্রিক অ্যাসিড অনেক স্ট্রং, সালফিউরিক অ্যাসিডও স্ট্রং, কিন্তু তার থেকে অনেক স্ট্রং। সেখানে একটা তোমার তখন তো হাইড্রোজেনকে আর কেউ সরাতে পারবে না, দুটার মধ্যেই হাইড্রোজেন আছে। নাইট্রিক অ্যাসিড মানে NO3, আর সালফিউরিক অ্যাসিড মানে SO4। এবার NO3 আর SO4 এর মধ্যে আবার রিঅ্যাক্টিভিটির জন্য ডিসপ্লেসমেন্ট হবে না। তোমার দেখো, ওখানে একটা প্রোডাক্ট তৈরি হবে, SO4 যদি আলাদা হতে থাকে কিনা, মানে SO4 সালফেটের একটা তোমার হচ্ছে প্রেসিপিটেট তৈরি হবে, নাইট্রিক অ্যাসিডটা বেশি হতে থাকে। যাই হোক, এবার চলে আসি যে মিনারেল অ্যাসিডের ইউজ, ইন্ডাস্ট্রিতে ইউজ, এগুলো মুখস্থ করার জিনিস, এগুলো কিছু বোঝানোর নাই। সালফিউরিক অ্যাসিডের ইউজ দেওয়া আছে, ফার্টিলাইজার বানানো যায়, পেইন্ট বানানো যায়, ডাই বানানো যায়। ডাই মানে এই চুল টুলের কালার মনে হয়। কেমিক্যাল, হ্যাঁ কেমিক্যালস,
প্লাস্টিক বানানো যায়, সিনথেটিক ফাইবার, ডিটারজেন্ট, এক্সপ্লোসিভ, কার ব্যাটারি, এগুলো সব সালফিউরিক অ্যাসিডের কিন্তু স্পেসিফিক করে দেওয়া আছে। তারপরে 2 নাম্বার নাইট্রিক অ্যাসিডের ইউজ দেওয়া আছে কি কি। ফার্টিলাইজার বানানো যায়, এক্সপ্লোসিভ বানানো যায়। এক্সপ্লোসিভটার ফুল ফর্ম মনে রেখো, টিএনটি, ট্রাই নাইট্রোটলিউইন। ডাই বানানো যায়, প্লাস্টিক বানানো যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক্সাম্পল ইয়ে দেওয়া আছে, ইউজ দেওয়া আছে কি। হুম রিমুভিং অক্সাইড ফিল্ম ফ্রম স্টিল অবজেক্ট, স্টিলের উপরে যদি কোনো একটা লেয়ার পড়ে যায়, তোমার গ্রিজ বা অক্সাইডের লেয়ার যদি পড়ে যায়, সেটাকে আহ সরানোর জন্য। তারপরে হচ্ছে ডাই স্টাফ বানানো যায়, টেক্সটাইল মানে সুতো বানানো যায়। ফুড অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রিতেও এর ইয়ে ইউজেস আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা স্যাম্পল প্রবলেম দিয়েছে যে ইকুয়াল লেন্থ অফ ম্যাগনেসিয়াম রিবন আর টেকেন in a test tube A and B. Hydrochloric acid is added to test tube A, or acetic acid is added to test tube B. In which test tube will the fizzing occur more vigorously and why? অ্যান্সার দেখতে হবে না, আমি অ্যান্সার আমি বুঝাই দিচ্ছি। কোশ্চেনটা বুঝলা কিনা বোঝো, কোশ্চেনটা বুঝলা কিনা আগে ওটা বলো। দুটা টেস্ট টিউব নিলাম, একটাতে এইচসিএল নিলাম, একটাতে অ্যাসিটিক অ্যাসিড নিলাম। দুটার মধ্যে ম্যাগনেসিয়ামের রিবন আমি ডিপ করলাম। কোনটাতে ফিজিং মানে বাবলস বেশি ভিগোরাসলি তৈরি হবে, আর কোনটাতে বাবলস ধীরে ধীরে তৈরি হবে বা খুবই কম তৈরি হবে। হুম কোয়েশ্চেনটার মানেটা বুঝছো? তাহলে এবার এক্সপ্লেনেশনে আসি। একটাতে আমি নিয়েছি হচ্ছে এইচসিএল, একটাতে নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। দুটার মধ্যে কি অ্যাড করা হয়েছে? ম্যাগনেসিয়াম রিবন, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম কাকে ডিসপ্লেস করবে বলো? হাইড্রোজেন, সিএল কে কেন, হাইড্রোজেনকে করবে। তাহলে এখানে কি তৈরি হবে? এমজি আর সিএল লেগে গেল, তাহলে হয়ে গেল MgCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস, তাই না? এটা কি ম্যাগনেসিয়াম কি মেটাল, আর HCl কি অ্যাসিড। মেটালের সাথে অ্যাসিড রিয়াক্ট করে 1 নাম্বার প্রপার্টি দেখো কোন গ্যাস প্রডিউস হয়? হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। তো এখানে যে ফিজিংটার কথা বলেছে না, ফিজিং মানে এখানে হাইড্রোজেন গ্যাসের কথা বলেছে, বুঝলা? হাইড্রোজেন গ্যাসের বাবল তৈরি হওয়া। আর অন দি আদার হ্যান্ড এখানে এমজিটা কাকে ডিসপ্লেস করবে? লাস্টের হাইড্রোজেনের জায়গায় চলে আসবে। তাহলে এখানে হয়ে যাবে MgCH3, এই হাইড্রোজেনটাকে সরাই দিলে কি বাকি থাকলো? CH3C, ঠিক না? CH3C, এমজি এর ভ্যালেন্সি 2, আর CH3C, এর ভ্যালেন্সি 1। আর এই হাইড্রোজেনটা আলাদা হয়ে এটা হয়ে গেল হাইড্রোজেন গ্যাস, এটাও ফিজিং। কিন্তু স্যার এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে বলেছে ফিজিং মোর হবে, এখানে ফিজিং লেস হবে। কেন? কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই। না না, দুটাই তো অ্যাসিড। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এটা হচ্ছে উইক অ্যাসিড। এটা হচ্ছে উইক অ্যাসিড। তো আমরা জানি যে স্ট্রং অ্যাসিড যে কোনো রিয়াকশন অনেক ভিগোরাসলি করে, মেটাল বলো, মেটাল কার্বনেট, মেটাল হাইড্রোজেন কার্বনেট। অন দি আদার হ্যান্ড উইক অ্যাসিড রিয়াকশন খুবই ধীরে ধীরে করে, পার্শিয়ালি স্প্লিট হয়, হাইড্রোজেন আয়ন কম থাকে। এটা হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে এখানে, সলিউশনটাতে এটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে হোয়াট কালার ডু দ্য ফলোইং ইন্ডিকেটরস টার্ন হোয়েন অ্যাডেড টু বেস অর অ্যালকালাইন? মিথাইল অরেঞ্জ, আমি ভুলে গেছি এগুলা, বলো। মিথাইল অরেঞ্জ মনে হয় গ্রিন হয়ে যায়, দেখো তো চার্টে, দেখো আবার চার্ট লেখানো আছে। বেস দিলে, শুধু বেস দিলে বলেছে। ইয়েলো, ও গ্রিন না, সরি, তাহলে ইয়েলো হয়ে যাবে। তারপরে লিটমাস দিলে কি হয়ে যাবে? বেস দিলে কিন্তু, হ্যাঁ, ব্লু হয়ে যাবে। আর রেড ক্যাবেজ, রেড ক্যাবেজে বেস দিলে কি হয়ে যাবে? গ্রিন, ঠিক তো? ঠিক আছে। What colors the following indicators turn when added to acid? লিটমাস এ অ্যাসিড দিলে কি হয়? রেড। আর মিথাইল অরেঞ্জে দিলে রেড। ঠিক আছে।
নেম অ্যান ইন্ডিকেটর হুইচ ইজ রেড ইন অ্যাসিড সলিউশন বাট টার্নস ব্লু ইন বেসিক সলিউশন। এগুলো বেকার কোশ্চেন, এগুলো জীবনে আসবে না। যাই হোক, আহ, একটু ভালো কোশ্চেনে আসি। 12 নাম্বারটা, হাউ ইজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন অ্যাফেক্টেড when the solution of an acid is diluted? মনে করো HCl নিলাম, HCl কে ডাইলিউট করলাম যাই হোক, তাহলে ওটা হয়ে গেল H+Cl-, হ্যাঁ কি না? কিন্তু এই H+টার সঙ্গে সঙ্গে ওয়াটারের সাথে অ্যাড হয়ে ওটা হয়ে যাবে H3O+, হাইড্রোনিয়াম আয়ন। এবার ব্যাপারটা হচ্ছে, সাপোজ তুমি 10 ml জল নিয়েছিলে, এই যে ওয়াটারটা নিয়েছো 10 ml জল নিয়েছো। এবার 10 ml, মনে করো এখানে 10টা HCl, তাহলে এই 10টা মনে করো 10 ml না, 10টা ওয়াটার দিয়ে বলি, এমএল ফেমেল এর ঝামেলায় যাওয়া যাবে না। মনে করো তোমার কাছে 10টা HCl আছে, তুমি ওটার মধ্যে 10টা জল দিলা, তাহলে তুমি মনে করো 10টা হাইড্রোনিয়াম আয়ন পেলে। এবার তুমি আরো আরো ওয়াটার অ্যাড করে দিলা, ধরো না আরো 10টা অ্যাড করে দিলা, তাহলে কি আরো বেশি হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস হবে? বোঝো কথাটা? তোমার কাছে 10টা HCl ছিল, তাহলে 10টা হাইড্রোজেন আয়ন তৈরি হলো, কথাটা বুঝলা? এবার এই 10টা হাইড্রোজেন আয়ন 10টা ওয়াটার মলিকিউলের সাথে রিঅ্যাক্ট করে 10টা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করলো, 10 10 10 সব ঠিক। এবার তুমি আরো এক্সট্রা 10টা ওয়াটার অ্যাড করলা, তাহলে কি তোমার হাইড্রোনিয়াম আয়ন 10 থেকে 20 হয়ে যাবে? 10 থেকে 20 কি হবে কি হবে না? হবে না কেন? কারণ তোমার 10টা HCl এর 10টা হাইড্রোজেন আয়ন অলরেডি 10টা ওয়াটারের সাথে লেগে 10টা হাইড্রোনিয়াম আয়ন বের করে ফেলেছে। তারপরেও তুমি যদি জল অ্যাড করো, এখানে কি আর HCl আছে বাকি? নাই তো। তাহলে এক্সট্রা হাইড্রোনিয়াম আয়ন কোথা থেকে তৈরি হবে? তাহলে আগে ছিল 10টা জলের মধ্যে 10টা হাইড্রোনিয়াম আয়ন, তাহলে কত পার্সেন্ট হলো? 100% হলো। কিন্তু পরে আরো 10টা অ্যাড করলাম, মানে 20টা ওয়াটারের মধ্যে 10টা হাইড্রোনিয়াম আয়ন, তাহলে কত হয়ে গেল? 50% হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে আগে কনসেন্ট্রেশন ছিল 100%, এখন কনসেন্ট্রেশন হয়ে গেল 50% এক্সট্রা জল দেওয়াতে। তাহলে এটা হাউ ইজ দ্য কনসেন্ট্রেশন, তাহলে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়লো না কমলো এক্সট্রা জল দেওয়াতে? কমলো। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে যে দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন উইল রিডিউস। বুঝলা কথাটা? জল দিলে কমে গেল তো আয়ন, আর তো হাইড্রোজেন আয়ন নাই অ্যাভেলেবেল, সব তো হাইড্রোজেন আয়ন তো হাইড্রোনিয়াম আয়ন বানিয়ে ফেলেছে। কথাটা বুঝলা? এইরকম কোয়েশ্চেন একটু ভেবে করতে হবে। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ জিঙ্ক গ্রানিউল, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস জিঙ্ক গ্রানিউল করো। বলো বলো, করতে করা তো আছেই বইতে, মানে ইয়ে কপিতে তো এটা করাইছি, করো। কি হয়ে যাবে? ZnSO4 প্লাস H2, মেটাল রিঅ্যাক্ট উইথ অ্যাসিড, তাহলে একটা সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। মনে রাখতে হবে এগুলো, মেটালের সাথে রিঅ্যাক্ট করে কি হয়? হাইড্রোজেন গ্যাস হয়। ZnSO4 প্লাস H2। ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ ম্যাগনেসিয়াম রিবন, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম Mg, তাহলে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের জায়গায় চলে আসলে কি হয়ে যাবে? MgCl প্লাস হাইড্রোজেন, কিন্তু ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের 1, তাহলে হয়ে গেল MgCl2। ব্যালেন্সিং করে দিতে হবে এখানে 2, এই তো হয়ে গেল ব্যালেন্সিং। তারপরে ডাইলিউট, এরকম কিন্তু একটা কোয়েশ্চেন থাকবে, এটাতে 3 মার্কস থাকবে। 3 মার্কসে তোমাকে 4টা কেমিক্যাল রিয়াকশন লিখতে হবে। তার 4টা কেমিক্যাল রিয়াকশন মার্কস 3, হ্যাঁ এরকমই, কি হিসাবে দেয় আমি নিজেও জানি না। 4টাই লিখতে হবে, 3 মার্কস পাবো। একটা ভুল হলে জানি না কিভাবে মার্কস দিবে, হয়তো 1.5 দিবে। ডাইলিউট সালফিউরিক
অ্যাকচুয়ালি না, ব্যাপারটা হয় কি যে এক একটা কেমিক্যাল রিয়াকশনে হয়তো মার্কস আলাদা আলাদা থাকে, বুঝলা? হ্যাঁ, দ্যাট এটা অপশন নাকি, তোমাকে চারটাই অ্যাটেন্ড করতে হবে। না না, ওখানে এটা আলাদা, এখানে একটা কোয়েশ্চেনে চারটা কেমিক্যাল রিয়াকশন জিজ্ঞাসা করেছে, মার্কস দিবে তিন, তোমাকে চারটাই লিখতে হবে। আমি তো আমার কোয়েশ্চেনে পাঁচটা দিয়ে পাঁচটাতে 3 মার্কস দিই। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ অ্যালুমিনিয়াম পাউডার, এই পাউডারের জন্য কনফিউজ হবে না। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, অ্যালুমিনিয়াম পাউডার মানে অ্যালুমিনিয়াম Al, চলি হয় Al3, তাহলে অ্যালুমিনিয়াম চলে আসলো হাইড্রোজেনের জায়গায়, তাহলে কি হয়ে যাবে? AlSO4। হ্যাঁ কি না, বলো বলো, বুঝতে পারছো কি তানিশ? বুঝছো নাকি এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোয় যাচ্ছে? এবার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? 3। সালফেটের ভ্যালেন্সি কত? 2। তাহলে এগুলা এক্সচেঞ্জ করো, তাহলে হয়ে গেল Al2SO4 প্লাস হাইড্রোজেন আলাদা করে দাও H2। ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্সিং করতে হবে, হ্যাঁ করতে হবে তো। এখানে চলে আসবে 3, এখানে 3 যদি চলে আসে তাহলে এখানে হচ্ছে তোমার না দাঁড়াও, এখানে 3 না, তোমার এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে এখানে এখানে অ্যালুমিনিয়াম 2টা, এখানে 3টা, তাহলে এখানে 3 বসাতে হবে, এখানে 2 বসাতে হবে, তাহলে হচ্ছে তোমার সালফেট হয়ে গেল 3 3 9টা। যদি এখানে 9 বসাই তাহলে সালফেট 9টা হলো, হাইড্রোজেন হয়ে গেল 18টা, তার মানে এখানে 9 বসাতে হবে। এখানে আমি অ্যালুমিনিয়ামকে Al3 হিসাবে নিয়েছি, আমার মনে হয় না এটা Al3 দিয়ে হবে, দাঁড়াও এক সেকেন্ড আমি চেক করি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আগেই করে নিও না। H2SO4 সালফিউরিক অ্যাসিড উইথ অ্যালুমিনিয়াম আয়ন। না, Al3 নেওয়া যাবে না, বুঝলা? শুধু নিতে হবে, অ্যালুমিনিয়াম নিতে হবে। এবার তাহলে ঠিক হবে, আমি এখানে Al3 নিয়েছিলাম যেহেতু ভ্যালেন্সি 3 কিনা ওই জন্য। Al+H2SO4, Al2SO4 প্লাস 3H2। আমি এটা ব্যালেন্স করে, আমি এটা ঠিক করে দিচ্ছি, Al3 নেওয়া যাবে না, বাদ বাকি ঠিক আছে। বাদ বাকি ঠিক আছে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম 2টা, এখানে 2 লিখলাম, SO4 3টা, তাহলে এখানে 3 লিখলাম, হাইড্রোজেন হয়ে গেল 6টা, এখানে 3 লিখলাম, এবার ঠিক আছে। ওখানে Al3 লেখা নেওয়া যাবে না, নিতে হবে, অ্যালুমিনিয়াম। তারপরে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ আয়রন ফিলিংস, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl রিঅ্যাক্টস উইথ আয়রন Fe, পারবা তো? একই তো রে ভাই, সব একটা মেটাল একটা অ্যাসিড, তাহলে Feটা হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তাহলে হয়ে গেল FeCl। এবার আয়রনের ভ্যালেন্সি তুমি 2 নিয়ে নাও, তাহলে ক্লোরিনের 1, তাহলে হয়ে গেল FeCl2 প্লাস H2। আর আয়রনের তো ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয়, ভ্যালেন্সি যদি আয়রনের 3 নাও তাহলে হয়ে যাবে আবার FeCl3। 2 নিয়ে করবা, লোয়ার ভ্যালেন্সিটা নিয়ে করবা, হ্যাঁ। যদি FeCl2 করি তাহলে ফেরাস ক্লোরাইড, আর FeCl3 করলে ওটা হবে ফেরিক ক্লোরাইড। এটাই স্যার, কখন ফেরাস ক্লোরাইড হবে কখন ফেরিক ক্লোরাইড হবে এগুলো আবার ডিপেন্ড করে যে এখানে HCl এর কনসেন্ট্রেশনটা কি, কতটা ডাইলিউটেড, কতটা কনসেন্ট্রেটেড। যদি হাইলি কনসেন্ট্রেটেড হয় তাহলে FeCl3 হয়, কিন্তু এগুলা ডাইলিউট বলা আছে, যে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড FeCl।
আচ্ছা, তারপরে এই কেমিক্যাল রিয়াকশন গুলো আমাদের সব কপিতে করা আছে তো, দেখবা সব আছে, এগুলো সব আছে। জেড এন, এইচের জায়গায় চলে যাবে Zn Cl2 প্লাস H2। ও, এটা ব্যালেন্স করো, এটা 2HCl হবে, 2HCl এটা, এটাও ব্যালেন্স করতে হবে, এখানে 2, Na2CO3 প্লাস HCl হয়ে গেল NaCl, NaCl প্লাস হয়ে গেল হচ্ছে তোমার CO2 প্লাস H2O। স্যার এটা কিভাবে করলা, এটা কিভাবে করলাম, বি নাম্বারটা কিভাবে করলাম? এটা কি এটা কি বলো, সবাই রেসপন্স করবে, কি মেটাল, CO3 মানে কি কার্বনেট, তাহলে মেটাল কার্বনেটের সাথে অ্যাসিড রিয়াক্ট করলে কোন গ্যাস প্রডিউস হয়? এগুলো মনে রাখতে হবে তো। CO2 আর H2O চোখ বন্ধ করে লিখে দিতে বলছিলাম। এগুলো চিনতে হবে, মেটালটা মানে অ্যাসিডটা কার সাথে রিয়াক্ট করছে তো। তারপরে এখানে কিছু ব্যালেন্স করতে হবে, না ব্যালেন্সই আছে। এবারে এখানে সি নাম্বারটা, এটা কি করব, এখানে এন এর সাথে কি আছে, এটা বাইকার্বনেট, মেটাল বাইকার্বনেট বা মেটাল হাইড্রোজেন কার্বনেট, তাই এখানেও তো সেম রিয়াকশনই হবে। যে কোন গ্যাস প্রডিউস হয়, কার্বনেট বা বাইকার্বনেট, কোন গ্যাস প্রডিউস হয়? CO2। তো তুমি সল্টটা বানিয়ে দাও, তো করে CO2H2 লিখে দাও, তাহলে সোডিয়ামটা চলে যাবে Cl এর সাথে, হয়ে গেল NaCl, চোখ বন্ধ করে লিখে দাও CO2 প্লাস H2O। তারপরে ব্যালেন্স করে দিবা, ব্যালেন্স করতে হবে না, ব্যালেন্সই আছে। হ্যাঁ, যদি মেটালের অ্যাসিডের 2 নাম্বার প্রপার্টি বের করো, অ্যাসিডের 2 নাম্বার প্রপার্টি কি আছে? অ্যাসিড রিঅ্যাক্টস উইথ মেটাল কার্বনেট আর মেটাল হাইড্রোজেন কার্বনেট, 2 নাম্বার না? হ্যাঁ, এই তো। ও, 5 নাম্বার, সরি, 5 নাম্বার, 5 নাম্বার প্রপার্টি, ওই তো লেখাই তো আছে। তোমাকে দেখতে হবে না অ্যাসিডটা কার সাথে রিঅ্যাক্ট করছে, এখানে CO3 দেখেই তো বুঝে গেলাম এটা কার্বনেট, তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস বানাতেই হবে। আচ্ছা, এবার এটা কি বলো, এটা কি? OH মানে কি? কালকেই করালাম কিন্তু, হাইড্রোক্সাইড। মেটাল, আর এন এটা মেটাল, মেটাল হাইড্রোক্সাইড কি হয়, বেস, তাহলে অ্যাসিড প্লাস বেস কি কি হবে, সল্ট আর ওয়াটার। এগুলো প্রপার্টি না মনে রাখলে কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারবো না তো। কখন আমি হাইড্রোজেন গ্যাস বানাবো, কখন কার্বন ডাই অক্সাইড গ্যাস বানাবো, কখন সল্ট আর ওয়াটার বানাবো, আমাকে দেখতে হবে না যে এখানে অ্যাসিডটা কার সাথে রিয়াক্ট করছে। তাহলে চলে আসলো সোডিয়াম, চলে আসলো এইচ এর জায়গা, হয়ে গেল NaCl, আর ওয়াটার বানিয়ে দাও H2O, হয়ে গেল। তারপরে এইখানে কি আছে, ও মানে কি, এটা অক্সাইড, মেটাল অক্সাইড, মেটাল অক্সাইডও কি বেসের মতনই হয়। দেখবা মেটাল অক্সাইড উইথ অ্যাসিড, ওখানেও লেখা আছে তোমার সল্ট অ্যান্ড ওয়াটার। ওই তো কপারটাকে এইচ এর জায়গায় নিয়ে যাও, তাহলে হয়ে গেলো CuCl এর সাথে লেগে গেলো কপারের ভ্যালেন্সি 2, CuCl2 প্লাস H2O। এই তো, এখানে 2 বসায় দাও। এগুলো পারতেই হবে, এগুলো কিচ্ছু করার নেই। অ্যাসিড বেস আর মেটাল নন মেটাল, মানে এই চ্যাপ্টার আর আর পরের চ্যাপ্টার, কোনটা? বি নাম্বার এটা কেন? এখানে তো সোডিয়াম, মেটাল, CO3 মানে কার্বন। হ্যাঁ, ও আচ্ছা, ব্যালেন্সিংটা, ও, ব্যালেন্সিংটা হয়নি না, তাহলে এখানে 2 হবে না, তাহলে এখানেও, এখানেও 2 হবে। এবার ঠিক আছে, তাহলে ওইদিকে 2 3, ওইদিকে হচ্ছে 2 3, হ্যাঁ ঠিক আছে এবার। এটাকে একটু ঠিক করে নিও, বি নাম্বারটা, কথা বলো না, বুঝেছে এগুলো করলা? এবার এগুলা বাড়িতে দেখবা। MCQ থেকে আমি একটাই করাবো, 34 নাম্বারটা শুধু করাবো, বাকিগুলো বাড়িতে দেখো কিন্তু।
10 ml of a solution of NaOH is found to be completely neutralized by 8 ml of given solution of HCl. If we take 20 ml of same solution of NaOH, the amount of HCl solution required to neutralize it will be. আগে কোয়েশ্চেনটার মানে বোঝো, অ্যান্সার পরে। কোয়েশ্চেনটার মানে কে কে বুঝতে অসুবিধা আছে বলো। অ্যাসিড বেসের সাথে রিঅ্যাক্ট করে কি বানায়? সল্ট এন্ড ওয়াটার। এটাকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে। মানে এখানে অ্যাসিড বেসকে নিউট্রালাইজ করে দিল, বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিল। কঠিন ভাবে নিবা না জিনিসগুলোকে, এমন কোনো কঠিন কিছু না, এগুলো সহজই আছে, এগুলো কিছু ভাবতে হবে। তো এখানে বলেছে NaOH আর এখানে বলেছে HCl, জিনিসগুলোকে ছোট ছোট করে স্টেপ স্টেপ বাই অ্যানালাইজ করো, বুঝছো? ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করো। তুমি আগে গোটা কোয়েশ্চেনটা যদি একবারে মাথায় নাও তাহলে গন্ডগোল আছে। তুমি দেখো কি কি বলছে, আগে জিনিসগুলোকে আইডেন্টিফাই করো। তুমি আগে NaOH বলেছে, তো তুমি NaOH নাও। আর এইদিকে HCl বলেছে, এগুলো মনে মনে করতে হবে, আমি এখানে করে দিচ্ছি কিন্তু পরীক্ষা এগুলো মনে মনে করতে হবে। HCl নাও। এবার NaOH, মেটাল হাইড্রক্সাইড। মেটাল হাইড্রক্সাইড কি নেচারের হয়? কেউ তো একজন বলো, এগুলো এক্সপেক্ট করি আমি। মেটাল হাইড্রোক্সাইড কি নেচারের হয়? বেস। আর HCl কি নেচারের? তাহলে অ্যাসিড আর বেসে কি তৈরি হয়? সল্ট আর ওয়াটার। তাহলে সোডিয়ামটা চলে যাবে হাইড্রোজেনের জায়গায়, তাহলে কি হয়ে গেল? NaCl সল্ট হয়ে গেল, আর ওয়াটার লিখে দাও H2O। এটাকেই বলে নিউট্রালাইজ করা। এই যে বলেছে না, নিউট্রালাইজ করা, মানে বেসটা অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিচ্ছে, অ্যাসিড ও বেসকে নিউট্রালাইজ করে দিয়ে সল্ট আর ওয়াটার বানিয়ে দিচ্ছে। তো এবার বলেছে কি যে 10 ml NaOH, 10 ml NaOH কে নিউট্রালাইজ করতে 8 ml HCl লাগে। তাহলে 20 ml NaOH কে নিউট্রালাইজ করতে কত ml HCl লাগবে? কত ইজি। 10 এর জন্য 8, তাহলে 10 এর ডবল 20 হলে 8 কেও ডবল করো, কত হবে? 16। এবার ব্যাপারটা হচ্ছে যে এত কিছু লিখে টিখে যে আমি বুঝালাম, এই প্রসেসিংটা ব্রেনের মধ্যে পরীক্ষার হলে 10 সেকেন্ডে করতে হবে। ওই জায়গায় নিয়ে যেতে হবে, নাহলে একটা MCQ তোমার 2-3 মিনিট যদি খেয়ে নেয়। বড় ক্রিটিক্যাল বেসড কোয়েশ্চেন গুলো করার টাইম হবে না, ওখানে এত বড় বড় কোয়েশ্চেন থাকে, অ্যান্সার ছোট হবে কিন্তু তোমাকে হেরাবে। কেস বেসড কোয়েশ্চেন গুলা, বললো যে রাম দই কিনে নিয়ে এসে মেটাল কন্টেনারের মধ্যে রেখেছে, তারপরের দিন খাওয়াতে ওর পেটটা খারাপ হয়ে গেল কেন? এটা ভাবার কোশ্চেন তো, কারণ মেটাল দইয়ের মধ্যে আছে অ্যাসিড, রিঅ্যাক্ট উইথ মেটাল টু প্রোডিউস টক্সিক টক্সিক সল্ট, একটা কোশ্চেন ছিল কিন্তু ভিতরে। মেটাল অক্সাইড, ওগুলো টক্সিক সল্ট, এগুলো কোশ্চেন থাকবে তো, গল্প দিয়ে কোশ্চেন। 50% কোশ্চেন থাকবে CBQ, কম্প্রিহেন্স বেসড কোশ্চেন, না কেস বেসড না, কম্প্রিহেন্স বেসড, মানে ডাইরেক্ট অ্যান্সার না, তোমাকে ভাবাবে। 50%। আর কেস বেস থেকে একটাই করে দিচ্ছি, 44 নাম্বারটা করাচ্ছি। When a piece of limestone reacts with HCl, a gas X is produced. When gas X is passed through lime water, the white precipitate Y is formed. On passing excess of gas X, the white precipitate dissolves, forming a soluble compound Z. বুঝো? হ্যাঁ, ওই যে বইয়েরই তো। তাহলে যে কোশ্চেনটা, যারা প্র্যাকটিসে আছে তারা এই কোশ্চেনটাকে একেবারে ধরে নিয়ে রাফে বা মাইন্ডে ফটাফট করে নিবে।
তা আমি কিভাবে করি? আমি আমি অতটা, তারা এতটা ইয়ে দাঁড়াও, এই ফোন করে দাও। অতটা ইয়েতে আমি যাই না, মানে ফট করে মানে এতটা ডিপ যাই না। আমি আগে না একটা একটা করে ধরি। বলেছে কি, হোয়েন এ পিস অফ লাইমস্টোন, তাহলে লাইমস্টোন কি হয়ে গেল? CaCO3 আমরা জানি, ক্যালসিয়াম কার্বনেট নিলাম, কার সাথে রিয়াক্ট করলো? HCl। এবার স্টেপ বাই স্টেপ দেখবা। তাহলে মেটাল কার্বনেট, তাহলে কোন কি কি প্রডিউস হয় মেটাল কার্বনেটে? CO3, মানে কোন গ্যাস প্রডিউস হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হবে। তাহলে রিয়াকশনটা আগে করো, টা চলে আসবে এইচ এর জায়গায়, তাহলে হয়ে গেল CaCl আর ভ্যালেন্সি 2, প্লাস চোখ বন্ধ করে লিখে দিবা CO2 প্লাস H2O। এবার বলেছে যে তাহলে এক্স ইজ প্রডিউস, এই গ্যাস এক্স ইজ প্রডিউস, তাহলে এক্স এখানে কোন গ্যাস? CO2 হয়ে গেল একটা অ্যান্সার। এবার যখন বলেছে এই এক্স গ্যাসটাকে মানে CO2 কে লাইম ওয়াটারে যখন দেওয়া হয়, এবার তাহলে নাও CO2, লাইম ওয়াটার মানে কি বলতো? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড নিলে একটা প্রেসিপিটেট ফর্ম হয়, মানে হোয়াইট কালার মিল্কি হয়ে যায়, তাই কি না? তাহলে কি হয়ে যাবে? CaCO3 প্লাস H2O। এইটাই হচ্ছে যে হোয়াইট কালারের প্রেসিপিটেটটা, এটা বইয়ের মধ্যেই আছে। এবার বলেছে যে যখন এই এক্স গ্যাসটাকে, এক্স গ্যাস কি ছিল? CO2, আরো বেশি যখন দেওয়া হয় তখন হোয়াইটটা আবার ট্রান্সপারেন্ট হয়ে যায়। তাহলে আমার এখানে CaCO3 আছে, CaCO3 আছে আর H2O আছে, H2 আছে, ওর মধ্যে আরো এক্স গ্যাসটা দিয়ে দিলাম, মানে আরো কার্বন ডাই অক্সাইড দিয়ে দিলাম। তাহলে কি হয়ে যায়? CaHCO3, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা আবার, যেটার কালারটা আবার হচ্ছে ট্রান্সপারেন্ট, যেটা আবার ট্রান্সপারেন্ট। তাহলে এখানে বলেছে যে হোয়াইট প্রেসিপিটেড ওয়াই, তাহলে কি হলো? এই যে হোয়াইট প্রেসিপিটেড ওয়াই কি হলো? CaCO3। আর যখন আরো এক্স দিলাম, মানে আরো কার্বন ডাই অক্সাইড যখন দিলাম, তখন ওটা জেড হয়ে গেল। এবার তাহলে জেড তাহলে কি? CaHCO3। এরকম করে স্টেপ বাই স্টেপ দেখো, একটা কোয়েশ্চেনের জন্য এতগুলো করতে হলো আমাকে। তো যার হাতে থাকবে কেমিক্যাল রিয়াকশন ওটা নখদর্পণে, তারা এগুলা কোয়েশ্চেন করে আসতে পারবে, না হলে ছাড়তে হবে পরীক্ষায়, তাহলে ছেড়ে আসতে হবে, কিচ্ছু করার নাই। তুমি যদি ভাবো যে না পিছন থেকে সামনে থেকে দেখে নিবো, হ্যাপি বার্থডে টু ইউ, কারণ পিছনে পিছনে সামনে কারো কোয়েশ্চেন মিলবে না, তোমার কোয়েশ্চেন আলাদা, ওর কোয়েশ্চেন আলাদা। না, আমি তোমাকে বলে দিচ্ছি তো, কেমিস্ট্রিতে যদি 10টা কোয়েশ্চেন থাকে, হয়তো একটা কোয়েশ্চেনই হয়তো পাবা যেটাতে কেমিক্যাল ইকুয়েশন থাকবে না, বাকি সবগুলোতে তোমাকে কেমিক্যাল ইকুয়েশন জিজ্ঞেস করবে। 90%? হ্যাঁ। Write the equations for the reaction which take place when limestone react with dilute HCl, এই যে করে দিয়েছি একটা। when X gas reacts with lime water, এই যে করে দিয়েছি দুইটা। আর when excess of X dissolve in, এই যে করে দিয়েছি তিনটা। দেখো কেস বেসড কোয়েশ্চেন মানে হট, হায়ার হায়ার অর্ডার, কম্প্রিহেন্স বেসড কোয়েশ্চেন, এগুলো বেশি দিবে। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এগুলা কোথায় আছে, কোথায় এই জিনিসগুলা কোথায়? বইতে আছে এগুলা? অবশ্যই আছে। এই যে অ্যাসিড রিয়াক্ট উইথ মেটাল কার্বনেটেই আছে। লাইমস্টোন তো আমার মেটাল কার্বনেট। এই যে, এই যে এক নাম্বার, এই যে এক নাম্বার কোথায় গেল, সরি, এই যে এক নাম্বার, ও লাইমস্টোনের জায়গায় এখানে অন্য নেওয়া আছে, লাইমস্টোন NaHCO3 না, এখানে নেওয়া আছে CaCO3 আমাদের সাথে। এই তো সেমই তো, একই তো, খালি এখানে অন্য তৈরি হবে, এখানে তৈরি হবে CaCl2, এই তো। বাদ বাকি তো এই যে 2 নাম্বার 3 নাম্বার, এই যে CaCO3 হোয়াইট কালার, আর লাস্টে হয়ে গেল CaHCO3, ও এখানে লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে হোল 2 দিয়ে দাও। যারা করছো এই জায়গাটাতে লাস্টের স্টেপ, লাস্টের কেমিক্যাল ইকুয়েশনটাতে এখানে ব্র্যাকেট দিয়ে হোল 2 দিয়ে দিও, ভ্যালেন্সিটা ভুল হয়েছে।
তোমাকে করতে হবে না, মানে তুমি এক্সারসাইজে যদি করে থাকো ওখানে বলছি, এখানে তো বই দুটো করাই আছে। এক্সারসাইজ কি করেছো এটা, মানে লিখেছো কিছু কি? ওই দেখি, ওই দেখো না, কারো বাদ দাও, বই দিয়ে দেখে নিও, পেজ নাম্বার দিয়ে রাখো, এটা কত নাম্বার পেজে আছে পেজ নাম্বার দিয়ে রাখো। আমার বইয়ের পেজ নাম্বার কত? আমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমার 58 হবে, 58। খোঁজো না, বইটাকে যে যে ঘাটবে না, বইটাকে যদি কেউ নাই চেনে যে আমার কোন পেজে কি আছে, ঘাটতে হবে তো। ঠিক আছে, যাও, নেক্সট দিন আমি বেস শুরু করব।